নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে আজ আপিলের রায় দেবেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের কার্যক্রম এখনো শুরু হয়েছে কিনা, রায় ঘোষণা কখন হতে পারে তা জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। তিনি আছেন হাইকোর্টে। জাবেদ, রায় ঘোষণা কখন নাগাদ হতে পারে জানতে পেরেছেন কিনা জানাবেন। যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি পরিবর্তন হয়েছিল, বা রাজনৈতিক যত সংকট, সহিংসতা, অথবা আমরা যদি বলি যেটি ভোটারবিহীন যে নির্বাচন, এরকম সব কিছু মিলিয়ে যা কিছুই হয়েছে, এমনকি এই যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে, সব কিছুর পেছনে কিন্তু ছিল আজকের এই রায়টি। আমি বলছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে এই শেখ হাসিনা সরকারের পতনের পর, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রিভিউ আবেদন করা হয়েছিল। সেই রিভিউ আবেদন থেকে উদ্ভূত যে আপিল, সেই আপিলের উপরে আজকে রায় হবে। আমি দুটি প্রেক্ষাপটে একটু আপনাকে বলতে চাই। একটি হচ্ছে আদালতের যে কার্যক্রম, আরেকটি বলবো আপনাকে যে কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল এবং কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলো। আমি আপনাকে একটু রাজনৈতিক প্রেক্ষাপটটা দিয়ে শুরু করতে চাই শাকিলা। সেটি হচ্ছে যে আপনি জানেন যে একসময় হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি ক্ষমতায় ছিলেন এবং 91-এর যে প্রথম নির্বাচন, 1991 সালে যে নির্বাচনটা হয়েছিল, উনি দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে সেটি ওই সময় স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে প্রত্যেকটা মানুষের তখন দাবি ছিল যে কিভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করা যায়। এবং তখন প্রধান বিচারপতি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ। তিনি তখন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রধানের দায়িত্ব নেন এবং তার অধীনে, অন্তর্বর্তী সরকারের ওই সময় তার অধীনে একটি নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনটাকে বলা হয় নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, যদিও তখনও পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণা সেটি আসেনি। তত্ত্বাবধায়ক সরকার নামে আমরা যেটিকে চিনি, তার আগে কেয়ারটেকার সরকার, এই ধারণাটি আসলে প্রথমে এসেছিল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 1980 সালে জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের একটি বৈঠকে। সেখানে তখনকার আমির গুলাম আজম তিনি এটি তুলে ধরেছিলেন এবং পরবর্তীতে ডিসেম্বর মাসের 7 তারিখে একটি সংবাদ সম্মেলন হয়েছিল। সেখানে জামাতের আরেকজন আমির আব্বাস আলী খান তিনি এই ধারণাটি, কেয়ারটেকার সরকারের যে ধারণাটি, মানে নির্বাচন সুষ্ঠু করার জন্য, সেই বিষয়টি তিনি তুলে ধরেছিলেন। এর পরবর্তীতে 1993 সালে সংসদে, তখন বিরোধী দল ছিল আওয়ামী লীগ। আপনি জানেন যে 91 যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সংখ্যা বেশিরভাগ সিট আসন পেয়েছিল বিএনপি এবং তারা সরকার গঠন করেছিল এবং আওয়ামী লীগ তখন বিরোধী দলে ছিল। আওয়ামী লীগ সংসদে তারা এই নির্বাচনকালীন জাতীয় সংসদ নির্বাচন যেন একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, সেই বিষয়টি তারা তুলে ধরেন এবং এই বিষয়টির নিয়ে কিন্তু বেশ কিছুদিন আন্দোলন চলেছে এবং পরবর্তীতে এই আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছিল জাতীয় পার্টি এবং জামাত ইসলামী। একটা পর্যায়ে তারা 2094 সালে, পরের বছরে, তারা সংসদ ভবনে একটা সংবাদ সম্মেলন করে তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা সেটি তারা তুলে ধরেছিলেন এবং এরপরে একই দাবিতে তারা আন্দোলন করেছে, রাজপথে নেমেছে, তারা সংসদ বর্জন করেছে, অর্থাৎ বিরোধী দল দীর্ঘদিন সংসদ বর্জন করেছিল এবং এক পর্যায়ে গিয়ে তারপরে মাগুরার একটি উপনির্বাচন ছিল, সেইখানে নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম কারচুপির অভিযোগ ছিল। এরপরে আন্দোলনটি আরও বেশি বেগবান হয়ে ওঠে। একটা পর্যায়ে গিয়ে 1996 সালের 27শে মার্চ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিল, সেটি পাশ হয়, অর্থাৎ সংবিধানে তখন ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি যুক্ত হয়েছিল 1996 সালের 27শে মার্চ এবং সেটি তখনকার বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের আন্দোলনের মুখে বিএনপি এটি করতে, এই তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করতে তারা বাধ্য হয়েছিল। এরপরে আবারও নির্বাচন হয়েছে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তীতে 3টি নির্বাচন হয়েছে, অর্থাৎ 1996 সালে নির্বাচন হয়েছে, 2001-এর নির্বাচন হয়েছে এবং 2008 সালে নির্বাচন হয়েছে। এবং বাংলাদেশের যে নির্বাচনের ইতিহাস, সেখানে মনে করা হয় যে এই 3টি নির্বাচন তুলনামূলকভাবে সুষ্ঠু এবং দেশে বিদেশে এক ধরনের গ্রহণযোগ্যতা ছিল। যদিও ওই নির্বাচনগুলোতে যখনই আওয়ামী লীগ হেরেছে অথবা বিএনপি হেরেছে, তারা কারচুপির দাবি করেছিল, কিন্তু
এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোর মধ্যে 1996, 2001 এবং 2008-এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোকে তুলনামূলকভাবে সুষ্ঠু মনে করা হয়। এখন এইটার প্রেক্ষিতে 1994 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তাদের ক্ষমতায় থাকার মাঝামাঝি সময়ে তারা যেটি করেছিল, ওই সময় একজন সাবেক প্রধান বিচারপতি AK-M হাসান তাকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়টিকে মাথায় রেখে তারা সংবিধান পরিবর্তন করেছিলেন, অর্থাৎ চতুর্থ সংশোধনী করেছিলেন। এবং সেই চতুর্থ সংশোধনীতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। তার ভিতরে একটি পরিবর্তন ছিল যে প্রধান বিচারপতি যারা আছেন তাদের বয়স 65 থেকে 67 করা হয়েছিল। এবং তখন আওয়ামী লীগের পক্ষ থেকে একটা দাবি করা, তারা আপত্তি তুলেছিল। তারা বলেছিল যে AK-M হাসান তিনি যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং একসময় এই দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, অতএব তাকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্যই এই যে সংশোধনী, বয়স বাড়ানোর যে সংশোধনী, সেই সংশোধনীটি আনা হয়েছে। এবং এটি নিয়ে কিন্তু ব্যাপক তুলকালাম হয়েছে, রাজনৈতিক অঙ্গনে অনেক সংঘাত হয়েছে। একসময় সারা দেশে বিভিন্ন জায়গায় সংঘাতে বেশ কয়েকজন মারাও যান। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে 28 অক্টোবরের কথা, যেটি লগি বৈঠা নিয়ে আন্দোলন হয়েছিল, সেই বিষয়গুলো। এবং পরবর্তীতে একটা পর্যায়ে যেটা হয় যে এই KM হাসান প্রধান বিচারপতি যিনি ছিলেন, তিনি আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার দায়িত্ব নিতে অপারগতা জানান। এবং তার দায়িত্ব নেওয়ার কথা ছিল 2006 সালের 28 অক্টোবর। তার পরের দিনই দায়িত্ব নিয়েছিলেন তখনকার রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। এবং ইয়াজউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পরে তিনি যেহেতু তার বিএনপির প্রতি এক ধরনের তার আনুগত্য বিষয়টি সেটি স্পষ্ট হয়ে উঠেছিল এবং তিনি কিছু পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন, এরকম অভিযোগে আবারও তার উপরে আস্থা হারানো হয়। এবং পরবর্তীতে দেখা যায় যে তিনি আর বেশি দিন টিকতে পারেননি। একটা পর্যায়ে গিয়ে 2007 সালের 11 জানুয়ারি তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এবং এর পরদিন 12 জানুয়ারি 2007 সালে তখন 111 চলে আসে। এবং 12 জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আরেকজন, এবং এটি ছিল সেনা সমর্থিত সরকার। এবং এই সময় দুজন যে নেত্রী ছিলেন প্রধান দল এবং বিরোধী দল, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের তখনকার সভানেত্রী শেখ হাসিনা, তাদের দুজনকেই গ্রেপ্তার হতে হয়েছিল, জেলে যেতে হয়েছিল। এবং এরপরে আবারও নির্বাচন হয়েছে। এবং 2008-এর যে নির্বাচন হয়েছে সেটি আসলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও সেটা সেনা সমর্থিত সরকার। এবং এর মাঝখানে আমি এবার চলে আসি আদালতের প্রাঙ্গণে। আদালতে যেটি হয়েছে যে 1999 সালে এই যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে চালু হলো, এটির এই ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 1999 সালে M সলিমুল্লাহ সহ 3 জন আইনজীবী তারা একটি রিট করেছিলেন। এবং সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে প্রথমে রুল দেওয়া হয়। পরবর্তীতে 2004 সালের 4 আগস্ট হাইকোর্ট এই ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে তারা রায় দিয়েছিলেন। এবং একই সাথে এই রায়ের বিরুদ্ধে তাদের আপিলের অনুমতি দেওয়া হয়েছিল। পরের বছরে 2005 সালে তারা আপিল করেছিল। এবং সেই আপিলের শুনানি শেষে তখনকার 2011 সালের 10 মে তখনকার প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তার নেতৃত্বাধীন 7 সদস্যের যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, তারা এই ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করে তারা রায় দিয়েছিলেন। সেখানে সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে রায় হয়েছিল, অর্থাৎ 4 জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ছিলেন এবং 3 জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আছে সেটি রাখার পক্ষে ছিলেন। এবং এই বাতিল করে যখন রায় দিয়েছিলেন তখন ABM খায়রুল হক তিনি এই পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এমনটি বললেও পরবর্তীতে 2012 সালের যে 16 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় সেখানে তিনি এই বিষয়টি রাখেননি। এটি নিয়েই কিন্তু পরবর্তীতে আরও বেশি সমস্যা সৃষ্টি হয়। এবং তার অনেকেই আইনজীবী থেকে শুরু করে যারা আছেন বিএনপি, জামাত, আরও অন্যান্য যারা আছেন, তারা মনে করে যে এই ABM খায়রুল হক বিচার বিভাগের সাথে প্রতারণা করেছেন। এবং তার উপরেই তার কাঁধে বন্দুক রেখে আওয়ামী লীগ সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য, যাতে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে, তাদের যে নিরঙ্কুশ যে ক্ষমতা সেটিকে টিকিয়ে রাখার জন্যই তারা এটি করেছিল বলে বিএনপির যারা আইনজীবী তারা অভিযোগ করেন। এবং বর্তমানে ABM খায়রুল হক তিনি কিন্তু গ্রেপ্তার আছেন, তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।
যে তিনি যে অপরাধটি করেছেন সেটি আসলে একটি ক্রিমিনাল অফেন্স এবং এর জন্য দণ্ডবিধির 219 ধারা অনুযায়ী তার 7 বছরের সাজাও হতে পারে, এরকম অপরাধ তিনি করেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এবং এই দীর্ঘদিন এই বাংলাদেশে গত 15 বছর যে নির্বাচন হয়েছে, অর্থাৎ 2014 সালে নির্বাচন, 2018 সালে নির্বাচন এবং 2024 সালে নির্বাচন, এই নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে হয়েছিল এবং সেই নির্বাচনগুলো কেমন নির্বাচন ছিল সেটি জাতি দেখেছে এবং অনেকেই মনে করে যে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, রাতের ভোটের নির্বাচন অথবা ডামি ভোটের নির্বাচন হিসেবে এই তিনটি নির্বাচন বাংলাদেশে নির্বাচনের ইতিহাসে পরিচিতি পেয়েছে। এবং এরকম একটি প্রেক্ষাপটে 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পরে নতুন করে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি, বিএনপি, জামাত এবং আরও বেশ কয়েকটি পক্ষ তারা রিভিউ আবেদন করেন এবং গত 27 আগস্ট তাদেরকে আপিলের অনুমতি দেওয়া হয়। দীর্ঘদিন সে আপিলের শুনানি হয়েছে। গত 21 অক্টোবর থেকে শুরু করে 11 নভেম্বর পর্যন্ত 10 দিন এই আপিলের শুনানি হয়েছে এবং এই 10 দিন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ, তারা এই আপিলের শুনানি নিয়ে রায় ঘোষণার জন্য আজ 20 নভেম্বর দিন ধার্য করেছেন। কিছুক্ষণ পরে আপিল বিভাগের কার্যক্রম শুরু হবে এবং তারা যদি এই আপিলটি অ্যালাউ করেন তাহলে আমরা ধরে নিতে পারি যে 2011 সালে 14 বছর আগে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল সেটি আবার পুনর্বহাল হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। তবে একই সাথে সব পক্ষই চেয়েছে যে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন থেকে যেন এটি কার্যকর না হয়। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আগাচ্ছে, তারা 3টি কাজ হাতে নিয়েছে: বিচার করা, সংস্কার করা এবং নির্বাচন করা। তারা তাদের মতো করেই চলবে এবং চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই যেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হয়, সেই প্রত্যাশা তারা জানিয়েছেন। এখন আমাদের সেই দিকেই তাকিয়ে আছে আমরা যে আসলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বোচ্চ আদালতের রায় ফিরে আসে কিনা এবং ফিরে আসলেও সেটি আসলে কোন নির্বাচন থেকে কার্যকর হবে। এই ছিল আমার কাছে সবশেষ। কিছুক্ষণ পরে পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই আপনার সামনে রায় নিয়ে হাজির হতে পারবো। শাকিলা, আমার কাছে এই ছিল হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ।